সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই দেখছেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুনছেন এবং নিজেদের প্রাত্যহিক জীবনে অনুভবও করছেন যে বাংলাদেশের অর্থনীতি আর ঘুরে দাঁড়াচ্ছে না। ঘরে ঘরে বিদ্যুৎ নেই, ফ্যাক্টরিতে বিদ্যুৎ নেই, সংসদ ভবনে গিয়েও সেটার ঢেউ লাগছে। গ্যাস নেই, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে গাড়ি চালানো যাচ্ছে না, পাম্পে পাম্পে তেল নেই। এই যে হাহাকার, শুধু কি এই হাহাকার? সরকার রাজস্ব আয় যা করে সেখান থেকে ব্যয় করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়, এমপি মন্ত্রীদের বেতন দেয়, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে মেনটেন করে। আমরা শুনছি যে লক্ষ্যমাত্রা যেটা একটা দেশের রাজস্ব আয়ের, তার 1/3 মাত্র অর্জিত হচ্ছে, অর্ধেক অর্জিত হচ্ছে। তাহলে আমরা যে গত 10 বছর টানা 6 থেকে 7-এর মধ্যে আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধিটা ছিল, এই প্রবৃদ্ধিটা ডক্টর ইউনূসের আমলে এসে 3.5 হয়ে গেছে, অর্থাৎ 3.5, অর্ধেক নেমে গেছে। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, যদিও নির্বাচনটি নিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, সেদিকে গেলাম না, সেটা ভিন্ন একটা আলোচনা। কিন্তু আপাত দৃষ্টিতে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে ভূমিধস বিজয়ের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসছে। অবশ্য ভূমিধস বলবো কি করে, যাদের সাথে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা নির্বাচনেই ছিল না। কারণ যারা নির্বাচন করছেন তারা জানতেন আওয়ামী লীগ থাকলে তাদের পক্ষে জিতাটা সম্ভব নাও হতে পারে। তাই ডক্টর ইউনূসকে ব্যবহার করে তারা আওয়ামী লীগকে ব্যান করে রেখেছেন। আওয়ামী লীগকে ব্যান করার জন্য এই ডক্টর ইউনূসের পালা কুত্তাদেরকে ব্যবহার করেছে। এই পালা কুত্তারা গিয়ে ডক্টর ইউনূসের কাছে দাবি দিয়েছে, আর সেই দাবিতে ডক্টর ইউনূস সায় দিয়েছে। পিছনের শক্তি ছিল বিএনপি। কিভাবে বুঝবেন এইভাবে যে ডক্টর ইউনূসের যে সময়ে বাংলাদেশে পার্লামেন্ট ছিল না। নিয়ম হচ্ছে, যদি কোনো দেশে কোনো একটা বিশেষ সময়ে পার্লামেন্ট না থাকে, অথবা পার্লামেন্ট থাকলেও পার্লামেন্ট অধিবেশনে নাই, সেই রকম সময়ে জরুরি কোনো প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে কোনো আইন করতে হয়, তখন অর্ডিন্যান্স জারি করা হয় প্রেসিডেন্টকে দিয়ে। আর প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্সটা কার্যকর থাকে সংসদ যখন কার্যকর হয়, অর্থাৎ সংসদ যখন আবার সেশনে ফিরে বা সংসদ যখন কাজ শুরু করে, সেই কাজ শুরু করার মধ্যে 60 দিন পর্যন্ত থাকে, 60 কার্য দিবস। এই 60 কার্য দিবসের মধ্যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সটিকে যদি রাষ্ট্র পার্লামেন্টের মাধ্যমে আইনে পরিণত না করে, তাহলে সেটি বাতিল হয়ে যায়। তাহলে ডক্টর ইউনূস যে আইন করেছিল, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগকে ব্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অর্ডিন্যান্সটি করেছিল, সেই অর্ডিন্যান্সটি তারেক জিয়ার পার্লামেন্টের প্রথম দিন হইতে 60 দিনের মধ্যে যদি তিনি পাশ না করাতেন, তাহলে সেটি অটোমেটিক বাতিল হয়ে যেত এবং আওয়ামী লীগ আর নিষিদ্ধ সংগঠনের তকমা পেত না, অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধতার তকমাটা পেত না। তারেক জিয়া এসে কী করলেন, সেটাকে ওই 60 দিন যাওয়ার আগেই পাশ করিয়ে দিলেন। তার মানে সেটি আইনে পরিণত হলো। তাহলে এখন বোঝেন যে তারেক জিয়া এখন তার পার্লামেন্টের 200 আসনের উপরে 213 থেকে 14টি আসন আছে। সেই জায়গায় তিনি তাদেরকে যদি তিনি পাশ না করাতেন, তাহলে কিন্তু এটা আইন হতো না। তিনি পাশ করিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে এটা যখন করা হয় তখনও তার সমর্থন ছিল। সেই জন্য বলছি, তারেক জিয়া অথবা জামাতে ইসলামী তারা জেনেছেন, বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের মতো গণভিত্তিক মানুষের ভালোবাসার এবং সাংগঠনিক কাঠামোতে শক্তিশালী একটা দল যদি রাস্তায়, ক্ষমতায় এবং নির্বাচনে থাকে, তাহলে তাদের পক্ষে ক্ষমতার মসনদে বসা সম্ভব না। সেই জন্যই এই ঘটনাটি তারা করেছে। এখন ক্ষমতায় বসার পর কোনোভাবেই তিনি রাজস্ব আদায় বৃদ্ধি করতে পারছেন না, ব্যাংকে টাকার প্রবাহ আনতে পারছেন না, অর্থনীতিকে সচল করতে পারছেন না। প্রতিদিনে অর্থনীতি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে না। কেন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না? এক কথায় যদি বলি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন
এবং প্রবৃত্তি বৃদ্ধি করতে হলে আওয়ামী লীগকে লাগবে। আওয়ামী লীগ যদি মাঠে সক্রিয় না হয়, আওয়ামী লীগের মানুষ যদি স্বাচ্ছন্দ্যে না থাকে, আওয়ামী লীগের মানুষ যদি বিনিয়োগ না করে এবং অর্থনৈতিক গতিধারায় তারা যদি ফিরে না আসে, তাহলে বাংলাদেশে অর্থনীতি তারেক জিয়ার পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে অথবা জামাতের পক্ষে কোনোভাবেই সুষ্ঠু এবং সচল করা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, এই পৃথিবীতে সব মানুষ কিন্তু উদ্যোক্তা না, এন্টারপ্রেনর না। এই পৃথিবীর সব মানুষ কিন্তু টাকাওয়ালা না। একটা সমাজে একটা এলিট শ্রেণী থাকে এবং একটা উদ্যোক্তা শ্রেণী থাকে। এই শ্রেণী উন্নয়নের চাবিকাঠি। কিভাবে চাবিকাঠি? তারা বিনিয়োগ করে, সেই বিনিয়োগে 10টা কাজ সৃষ্টি হয়, 10 জন মানুষ কাজ করে, 10টা ফ্যামিলির জীবন পরিবর্তন হয়। এবং মেইল, কারখানা, ইন্ডাস্ট্রি এবং শ্রমিক তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর যারা এমপি ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, অথবা এর আগের পর্যায়ে মন্ত্রী এমপি ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, বিভিন্ন জায়গার প্রতিষ্ঠিত মানুষ ছিল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, তাদেরকে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে শত শত মামলা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। এর ফলে এই পরিবারগুলো, এই এলিট শ্রেণী, এই শাসক শ্রেণী, এই অর্থনৈতিকভাবে যারা কেইপাবল, সেই শ্রেণীটা এখন নিজের জীবন নিয়েই মামলার পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যাচ্ছে। তাহলে তারা কি করে ইনভেস্ট করবে? তারা কি করে তার কারখানার 10 জনের জায়গায় 15 জন শ্রমিক নিয়োগ করবে? তারা কি করে নতুন নতুন প্রজেক্ট করবে? তারা তো এখন মামলা নিয়ে দৌড়াতে দৌড়াতেই তাদের জীবন শেষ। তাহলে বোঝেন, বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্রে বিনিয়োগ করে, যারা কর্মসংস্থান সৃষ্টি করে, যারা সেলফ এমপ্লয়েড হিসেবে মানি রোলিং করে, যারা ব্যাংক, বিমা, বাণিজ্য এগুলাকে নিয়ন্ত্রণ করে, কর্পোরেশনগুলোকে যারা ওন করে, মালিকানা যারা হোল্ড করে, তাদের পরিমাণ, তাদের সংখ্যা কিন্তু আপনাকে দেখতে হবে লাখে, কোটিতে না, মিলিয়নেও না। তাহলে কয়েক লক্ষ মানুষ মাত্র এই শ্রেণীভুক্ত। এখন এই শ্রেণীর মানুষরা যখন নিজের জীবন নিয়েই পলাতক অবস্থায় দিনাতিপাত করছে, তাদের পক্ষে কোনোভাবেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, অর্থনীতিকে আরও উন্নত করার জন্য, নিজের জীবনকে আরও সমৃদ্ধ করার জন্য, নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য কোনো ধরনের কর্মকাণ্ডে তারা আর নেই। এর ফলে কি হলো? যে অর্থনীতিতে একটা স্থবির অবস্থা বিরাজ করছে। এখন নতুন কুতুব যারা এসছে, এই বিএনপি জামাতের হাত ধরে যেই কুতুবেরা এখন এসছে, এই কুতুবেরা অর্থনীতিতে সমৃদ্ধশালী হতে এবং ক্ষমতার চাকায় এসে টাকা জেনারেট করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে অনেক সময় লাগবে। কারণ বাংলাদেশে যদি আপনি পরিসংখ্যান দেখেন, সরকারি চাকরিজীবী মানুষের সংখ্যা হচ্ছে মাত্র 10 থেকে 15%, আর বাকি 85% মানুষ ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি মালিকানা, বেসরকারি, এনজিও, ওই রকম প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জীবিকা এবং কর্মসংস্থানকে চালায় এবং ব্যবসার মাধ্যমে চালায়। এখন ওই শ্রেণীটা পৃথিবীর সব দেশেই, যেমন মনে করেন যে লোটাস কামাল, লোটাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তার ওখানে হাজার হাজার মানুষ কাজ করত। এখন এই হাজার হাজার মানুষের মধ্যে অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, কারণ তার অনেকগুলো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। দেখেন আপনি নূর আলীর অনেকগুলো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের বেক্সিমকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহিন পুকুরস হোল্ডিংস লিমিটেড, এসালাম গ্রুপ লিমিটেড, তারপরে আখতারুজ্জামান বাবুর গ্রুপ লিমিটেড, এই যে গ্রুপ লিমিটেড বলছি, এদের অনেকেই পলাতক, এদের অনেকের অসংখ্য সম্পদ জব্দ করা হয়েছে, এদের অনেকেরই শিল্প প্রতিষ্ঠান বন্ধ। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আপনি জানেন গাজী বাংলাদেশে এই যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক প্লাস্টিকের একটা বিপ্লব ঘটিয়েছিল, তার কারখানাটিকে কিভাবে পোড়ানো হয়েছে আপনারা দেখেছেন। তো আমি যাদের নাম বলছি, এটা তো কয়েকজনের নাম মাত্র বলছি। এইরকম শত শত হাজার হাজার মানুষ
কেউ মামলায়, কেউ হামলায়, কেউ সন্ত্রাসে, কেউ মবে আক্রান্ত হয়ে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। এর ফলে কি হচ্ছে, প্রতিদিন কিন্তু যার বয়স গতকাল 18 থেকে একদিন কম ছিল, আজকে তার বয়স 18 হচ্ছে। এরকম প্রতিদিন কর্মক্ষেত্রে অর্থাৎ আমাদের শ্রমবাজারে নতুন নতুন শ্রমিক যুক্ত হচ্ছে। এই নতুন শ্রমিক যুক্ত হওয়ার সাথে সাথে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয়, তাহলে এই শ্রমিক বেকারের সংখ্যা প্রতিদিন বাড়াচ্ছে। আর একজন বেকারের সংখ্যা বাড়ানো সমাজে হাহাকার বাড়াচ্ছে, অস্থিরতা বাড়াচ্ছে। কারণ মানুষ যখন বেকার থাকে, মানুষের হাতে যখন টাকা থাকে না, কর্ম থাকে না, মানুষ নানাবিধ অন্যায় কাজে জড়িত হতে পারে এবং জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তরুণরা বিপদগামী হয়, তারা জঙ্গি হয়, তারা রাষ্ট্রবিরোধী হয়, তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। তারা, সোজা কথা হচ্ছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কারখানা থেকে তাদেরকে বাঁচানোর পথ, তাদের হাতে কাজ তুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাতে তাদেরকে নিয়ে আসা। আজকের দিনে আমরা কি দেখছি, এই সরকার এখনো বিনা বিচারে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন সহ অসংখ্য মানুষকে জেলের প্রকোষ্ঠে বেঁধে রেখেছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে খুনের মামলা, যিনি হাঁটতেও পারেন না, লালবাগে গিয়ে তিনি খুন করে এসছেন, তার বিরুদ্ধে মামলা। সেই মামলাটিতেও তাকে জামিন দেওয়া হয় না। এই যে মনে করেন, একটা দেশে যখন প্রধান বিচারপতি যখন জেলে থাকে, তখন বুঝবেন পুরা বিচার ব্যবস্থাই এখন জেলে আছে। এই জেলে থাকা বিচার ব্যবস্থার পক্ষে আপনাকে, আমাকে, আমাদেরকে, রাষ্ট্রকে কোনো ধরনের ন্যায় বিচার দেওয়া সম্ভব না। আপনি কি কখনো শুনেছেন পৃথিবীর কোনো দেশে একজন চিফ জাস্টিসকে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করাচ্ছে, ওই ম্যাজিস্ট্রেট বসে থাকছে আর চিফ জাস্টিস হাতে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে? এই যে লজ্জা, এই যে অপমান, এই যে রাষ্ট্র ব্যবস্থা, হাজার হাজার বছর ধরে তৈরি হওয়া রাষ্ট্র ব্যবস্থার প্রতি অবজ্ঞা, এটা রাষ্ট্রকে, সমাজকে, অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এখন যদি এই মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অন্যায় মামলা, এখান থেকে তাদেরকে বেরিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং রাষ্ট্র গঠনে যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে প্রতিদিন রাষ্ট্র অধপাতে যাবে, অর্থনীতি ভঙ্গুর হবে এবং একটা সময়ে বিদ্রোহ হতে হতে রাষ্ট্র ভেঙে পড়বে এবং রাষ্ট্রের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। আমরা জানি না সরকারের কানে আমাদের এই সব কথা পৌঁছবে কিনা। যদি পৌঁছে, আমাদের অনুরোধ থাকবে, এই রাষ্ট্রটি 30 লক্ষ মানুষের রক্ত, 2.5 লক্ষ নারীর ইজ্জত এবং কোটি কোটি মানুষের শ্রম এবং সাধনায় স্বাধীন হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্রটি গত 54 বছরে হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। সেই দেশটিকে রক্ষা করুন, ধ্বংস নয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।